তাহলে একদম দেখতে পাচ্ছ কম্বাইন্ড হাইটস এইচএস লেভেল 2024 টিয়ার 1-এর প্রশ্ন। এক্সাম ডেট 1/7/2024, এক্সাম টাইম 9 AM to 10 AM, আর সাবজেক্ট সিএইচএসএল এক্সাম 2024 টিয়ার 1। ঠিক আছে, একদম অরিজিনাল পেপার থেকে প্রশ্ন নেওয়া, এখানে কোনো ভেজাল নেই। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? If Arun's salary was decreased by 50% and subsequently increased by 50%, then how much percent did he lose? আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবো যে যদি আমার A% ডিক্রিজ হয় এবং তারপর আবার A% ইনক্রিজ হয়, তাহলে সারা জীবন আমার কি হবে? টোটালের ওপর কিন্তু ডিক্রিজই হবে, ডিক্রিজই হবে এবং সেটাই এখানে বলে দিয়েছে যে লস করবে, তাই জন্যই বলা হয়েছে লস করবে। এবং অনেক সময় প্রশ্নে কি হয় না, প্রশ্ন এটা বলে যে হাউ মাচ পার্সেন্ট ডিড হি গেইন অর লস। প্রশ্ন অনেক সময় এরকম হয়, হাউ মাচ পার্সেন্ট ডিড হি গেইন অর লস। তাহলে সেটা তোমার প্রশ্নে আনসার অপশানে কীরকম থাকে? বললো 25% গেইন, দেন 25% লস, 10% গেইন, 10% লস। আমি চারটে অপশান তোমাদের আরবিট্রারি অপশান, র্যান্ডাম অপশান বললাম, এরমভাবে থাকে। কিন্তু এখানে ডাইরেক্ট তোমাকে বলে দিয়েছে যে লসই হবে এবং সেটাই হয়, সেটা তোমাকে ডাইরেক্ট বলেই দিয়েছে। তাই জন্য এখানে প্লাস বা মাইনাস বা গেইন বা লস কিছু ইউজ করেনি। ঠিক আছে, তাই যদি A% ডিক্রিজ হয়ে A% ইনক্রিজ হয়, তাহলে নেট এফেক্ট সবসময় কী হবে না -A²/100, আর এই -A²/100 মধ্যে যে মাইনাস সাইন, সেই মাইনাস সাইনে ডিনোট করছে কি না এখানে লস হচ্ছে, এখানে কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে লস কত হচ্ছে না A²/100% হচ্ছে। তাহলে A² এর ভ্যালু কত না 50, তাহলে 50² মানে কত হবে? তাহলে 50 to 25, তাহলে 25% আমার কী হবে? লস হবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে প্রত্যেকের? আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা নয়। তাহলে চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন খুবই দারুণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে। তো যারা রিসেন্ট আমার কাছে অ্যাভারেজের ক্লাস করেছে তারা এই প্রশ্নটা একটু অন্য চোখে দেখবে আশা করব। ঠিক আছে, দেখো প্রশ্নে বলা হয়েছে এ মোটরসাইকেল কাভার্ড দ্য ফার্স্ট 60 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 40 কিমি/আওয়ার। 1 সেকেন্ড। হ্যাঁ, প্রশ্নে চলে আসি আবার। এ মোটরসাইকেল কাভার্ড দ্য ফার্স্ট 60 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 40 কিমি/আওয়ার। তাহলে মোটরসাইকেল কী করছে না একটা টোটাল ডিস্টেন্স কভার করছে, সেই টোটাল ডিস্টেন্সের মধ্যে প্রথম 60 কিলোমিটার মোটরসাইকেল কী করলো না 40 কিমি/আওয়ার বেগে কভার করলো, তাই তো? তাহলে প্রথম 60 কিলোমিটার সে কী গেল না 40 কিমি/আওয়ার বেগে। তুমি বলবে হ্যাঁ দাদা কোনো অসুবিধা নেই। এরপর মোটরসাইকেল কী করলো? স্পিড বাড়ালো। দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর কভারিং দ্য রেস্ট অফ দ্য জার্নি দ্যাট ইজ 90 কিমি ওয়াজ 45 কিমি/আওয়ার। তাহলে এর পরের যে 90 কিলোমিটার ডিস্টেন্স সে 45 কিমি/আওয়ার বেগে গেল, 45 কিমি/আওয়ার বেগে গেল। তাহলে টোটাল ডিস্টেন্স কত না 60 + 90 150 ডিস্টেন্সে কভার করেছে। এই টোটাল ডিস্টেন্সে তার অ্যাভারেজ স্পিড কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা সবাই জানি যে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কি? অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। আশা করি প্রত্যেকেই এই গল্প জানে। তাই টোটাল ডিস্টেন্স কভার্ড কত না 60 + 90 150, আর টোটাল টাইম কত লেগেছে না 60 কিলোমিটার গেছে 40 কিমি/আওয়ার বেগে। তাহলে এখানে টাইম কত লেগেছে? ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 60/40 দ্যাট ইজ 3/2 আওয়ার লেগেছে প্রথম 60 কিলোমিটার যেতে। এবং তারপরে 90 কিলোমিটার সে কত হয়ে গেছে না 45 কিমি/আওয়ার। তাহলে 90 কিমি যেতে কত সময় লেগেছে? 90/45 দ্যাট ইজ 2 আওয়ার। তাহলে এই আমার বেরিয়ে গেল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তার মানে 150 × 2 বাই কত 7, 150 × 2/7 হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড।
তাহলে এত কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। তাই এখানে কোনো ডেটা খুবই ইজি আছে, তাই খুব সহজেই আমার আনসার বেরিয়ে গেল, তাহলে 150 × 2 করলে কত হবে 300, আর 300/7 করলে কত হবে 42.67। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। প্রশ্নে শপকিপার ডিসাইডস টু রেজ দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই 40%। ওকে, তাহলে শপকিপার কি ডিসাইড করলো, এক সেকেন্ড, হ্যাঁ, এই শপকিপার ডিসাইড টু রেজ দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই 40%। শপকিপার ডিসাইড করলো তার আর্টিকেলের দাম সে 40% কী করে দেবে, ইনক্রিজ করে দেবে। শপকিপার খুব একটা ভালো মানুষ নয়, তাই সে 40% কী করে দিয়েছে, ইনক্রিজ করে দিয়েছে। তাহলে হাউ মাচ পার্সেন্টেজ ডিসকাউন্ট শুড হি অ্যালাউ টু বি অ্যাবল টু সেল দ্য আর্টিকেল অ্যাট দ্য অরিজিনাল প্রাইস। সে আলটিমেট কী করছে না, প্রথমে অরিজিনাল প্রাইসকে ইনক্রিজ করছে, তার উপর ডিসকাউন্ট দিয়ে সে কী করছে না, অরিজিনাল প্রাইসে বিক্রি করছে। এটাই হচ্ছে মেন গল্প। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 40% সে কী করেছে, ইনক্রিজ করেছে, তাই তো, রেজ করেছে। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমরা সবাই জানি, 20% = 1/5। তাহলে 40% = 2/5 হবে। তাহলে অরিজিনাল প্রাইস যদি 5 থাকে, অরিজিনাল প্রাইস যদি 5 থাকে, সেটা কি হয়েছে না 2 ইনক্রিজ করেছে। তাহলে যদি 2 ইনক্রিজ করে, তাহলে এখন প্রাইস কত হয়েছে, এখন প্রাইস হয়েছে 7। তাহলে এই 7 হচ্ছে কি পেলাম আমি না, মার্ক প্রাইস বা এমপি। এবার বলা হচ্ছে এই 7-এর ওপর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে অরিজিনাল প্রাইসে, মানে 5-এ। তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 7-এর ওপর না, 2 ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 2 আলটিমেট কার ওপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 7-এর ওপর। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত আমরা সবাই জানি, 1/7 মানে হচ্ছে 14.27%। খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ নির্ণয় করতে দেয়। 1/7কে আমরা যদি পার্সেন্টেজে ট্রান্সফার করি, তাহলে আমরা বলবো 14.27%। তাহলে এখানে কত হচ্ছে 2/7, 1/7 যদি 14.27% হয়, তাহলে 2/7-এর ভ্যালু কী হবে, তুমি বলবে 28.47%। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কতক্ষণ লাগলো বলো প্রশ্নের আনসার করতে? হার্ডলি 2 সেকেন্ড লাগবে। নেক্সট কোশ্চেন, এ লার্জার পসিবল স্ফিয়ার ইজ কার্ভড ফ্রম এ কিউব অফ সাইড 14 সেন্টিমিটার। খুব ভালো কথা, একটি কিউবের মধ্যে, একটি ঘনকের মধ্যে থেকে আমায় কী করতে হবে, একটি স্ফিয়ারকে কেটে বার করতে হবে। এবং সেটা হলে যেটা হবে সেটা হচ্ছে, ধরো এই হচ্ছে ঘনক, ঠিক আছে, যেহেতু 3D পিকচার আমি এটাকে 2Dতে ট্রান্সফার করলাম। তা ঘনককে যদি 2Dতে ট্রান্সফার করি, তাহলে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রের মধ্যে যদি আমি স্ফিয়ার এঁকে দিই, তাহলে কী হয়ে যাবে, সেটা সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে, তাই তো। তাহলে যদি আমাকে বলে যে এই বর্গক্ষেত্র থেকে সবথেকে বড় যে সার্কেলটা আমি কেটে নিতে পারবো, সেই সার্কেলটার কী নির্ণয় করো, এরিয়া নির্ণয় করো। সেম কেস হচ্ছে একটা বড় কিউব থেকে একটা স্ফিয়ারকে কেটে নেওয়া, ঠিক আছে। ইন বোথ কেস যেটা হয় সেটা হচ্ছে সার্কেলের ডায়ামিটার এই চতুর্ভুজ বা স্কোয়ারটির সাইডের সঙ্গে ইকুয়াল হয়, তাই তো। তাহলে এখানেও তাই হবে। এখানে কি হবে না, কিউবটির যে রেডিয়াস তার দ্বিগুণ করলে, মানে ডায়ামিটার = কী হবে না, সাইড অফ কিউব অথবা এজ অফ দ্য কিউব। তাহলে 2r = হয়ে যাবে 14। তাহলে r এর ভ্যালু কী হয়ে যাবে, 7। আমার নির্ণয় করতে হবে ভলিউম অফ দ্য কিউব। তাহলে কিউবের ভলিউমের ফর্মুলা কি না, ভলিউম অফ কিউব হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ব্যাস, তাহলে 4/3 লিখে নাও। পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে হচ্ছে কি দেখতে পাচ্ছি 7-এর কিউব। তাহলে 7-এর কিউব আর 7 ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে কি 7-এর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 4টে অপশানের মধ্যে
প্রত্যেকটা অপশানে দেখতে পাচ্ছি 1-3 আছে, তার মানে আমি কোনোভাবেই অপশান টেস্ট করতে পারছি না। তাহলে কি করতে হবে আমাকে, দেখি কি করি। 22 এখানে দেখতে পাচ্ছি 88, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49। 49কে লিখব 50 - 1/3। 49কে কী লিখব, 50 - 1/3। আর 88 ইন্টু 50 মানে 88/2, দ্যাট ইজ 44। তার মানে 4400 - 88/3। বলো, কারোর বুঝতে অসুবিধা আছে? এখানে কারোর কোনো আপত্তি? 4400 - 88/3, কারোর কোনো আপত্তি আছে এখানে? বলবে না দাদা, কোনো আপত্তি নেই। ব্যাস, এবার করে ফেলো। 8 থেকে 10 2, তার মানে 4312/3। আর 4312 যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 1437 পূর্ণ 1/3 হবে। তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে প্রত্যেকের? কারো কোনো অসুবিধা থাকলে বল। Any problem, guys? Yes, sir. নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days and 40 days রেসপেক্টিভলি। হাউ লং উইল ইট টেক টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক? এর থেকে সোজা প্রশ্ন আর কিছু হয় না, কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আমার থাকে। তাহলে এ একটি কাজ করছে 10 দিনে, বি একটি কাজ করছে 40 দিনে, তারা একত্রে করলে কাজটি কত দিনে হবে এটাই আমায় জিজ্ঞেস করেছে। তাহলে আমরা সবাই জানি যে ফর্মুলা কি, xy/x+y, তার মানে 10 × 40/50। তার মানে 8 days হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। দারুণ একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 100%। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? এখানে 4টে স্টেটমেন্ট বলা হয়েছে। ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। ঠিক বলেছে, হ্যাঁ কি না? সাম অফ এ অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। আর সাইক্লিক হোক বা না হোক, সাইক্লিক হোক বা না হোক, একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের 4টে কোণের যোগফল কোনো দিন 180 হয়? কোনো দিন তো 180 হয় না। সবসময় কত হয়? 360 ডিগ্রি হয়। সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে সাইক্লিক হোক বা না হোক, কখনোই সে 180 ডিগ্রি হতে পারে না। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের স্পেশাল ক্যারেক্টার কী? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কিন্তু কোয়াড্রিল্যাটারাল, তার স্পেশাল ক্যারেক্টার কি না, তার অপোজিট কোণের সাম কি হবে না 180। তার অপোজিট কোণদ্বয়ের সাম কি হবে 180। তার মানে এ বি সি ডি যদি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়, সাইক্লিক কেন বলা হয়েছে? কারণ এর প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে সার্কেলের পরিধির ওপর অবস্থিত, সার্কেলের সার্কামফারেন্সের ওপর অবস্থিত। তাহলে যদি একটা চতুর্ভুজের 4টি ভার্টেক্স যদি সার্কেলের পরিধির ওপর বা পরিসীমার ওপর অবস্থিত হয়, তাহলেই আমরা তাকে কী বলবো না, সেটা সাইক্লিক চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এর স্পেশাল ক্যারেক্টার কি না, এ কোণ আর সি কোণের যোগফল হচ্ছে 180 এবং বি কোণ এবং ডি কোণের যোগফল হচ্ছে 180। তার মানে আমি বলতে পারি এ প্লাস সি ইজ ইকাল টু 180 এবং বি প্লাস ডি ইজ ইকাল টু হচ্ছে 180। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, যে স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের উপর কনসেপ্ট বেসড এই স্টেটমেন্টটি দেওয়া হয়েছিল। তো এটা জানলে তোমার এই প্রশ্নটা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলবো যে সাইক্লিক না হলেও তুমি বলবে যে 360 ডিগ্রি হবে সারা জীবন একটা চতুর্ভুজের 4টে কোণের যোগফল। ওকে, নেক্সট অপশন বলেছে ইকুয়াল কর্ডস আর ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। একদম ঠিক। ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার মানে কি, আমি একটা কি করলাম না, একটা সার্কেল অঙ্কন করলাম, ঠিক আছে। এবার সার্কেলের মধ্যে এই যে সেন্টার, এই সেন্টার দিয়ে যে লাইনটি পাস করে, সেই লাইনটিকে আমরা কি বলে থাকি না, সে হচ্ছে সবচেয়ে বৃহত্তম কর্ড সার্কেলের মধ্যে। এবং এই লাইনটিকে আমরা কি বলে থাকি না, ডায়ামিটার। আর ডায়ামিটার কি করে, একটি সার্কেলকে সমান 2 ভাগে ভাগ করে। একটি সার্কেলকে কি করে, সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এই ডায়ামিটারের এপারে একটা লাইন এমন অঙ্কন করা যাবে, ঠিক ডায়ামিটারের ওপারে
আর একটা সেম লাইন অঙ্কন করা যাবে এবং এই দুই লাইনকে আমরা বলতে পারি কর্ড এবং এই দুই কর্ডের কি হবে, এই দুই কর্ডের লেন্থ সমান হবে কখন না যখন এই দুই কর্ড সেন্টার থেকে একই ডিস্টেন্সে বিরাজ করবে। ঠিক আছে, যখন এই দুই কর্ড সেন্টার থেকে একই ডিস্টেন্সে অবস্থান করবে তখন তাদের লেন্থ কী হয়ে যাবে, ইকুয়াল। তাহলে এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। এবার বলল ইকুয়াল কর্ড আর ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তাহলে আমি দেখলাম ইকুয়াল কর্ডস আর ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। আর কি বলেছে, বাট নট অলওয়েজ সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। এটা হচ্ছে একদম ভুল কথা। যখন দুটো কর্ড ইকুই ডিস্টেন্স হবে এবং তাদের লেন্থ ইকুয়াল হবে তারা অবশ্যই সেন্টারে সেম অ্যাঙ্গেল সাবটেন করবে। এই সাবটেন করা মানে কি, এই কর্ডের লাস্ট দুটি পয়েন্ট, যে পয়েন্ট দুটো পরিধি বা সার্কামফারেন্সের ওপর অবস্থিত, সেই দুটি পয়েন্টের সঙ্গে যদি আমি সেন্টারকে অ্যাড করে দিই তাহলে এর মধ্যবর্তী যে কোণটা তৈরি হয় একে বলা হয় দ্য কর্ড সাবটেন্ড অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলটি সবসময় কি হবে না ইকুয়াল হবে উইথ আদার কর্ড, যে কর্ডটি সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করেছে। বোঝা গেল প্রত্যেকের? বলবে হ্যাঁ দাদা পরিষ্কার বোঝা গেছে, কোনো ডাউট নেই। এক সেকেন্ড, তাহলে আমি ধরলাম এবি একটি কর্ড এবং অপর কর্ডটির নাম দিলাম সিডি। তাহলে এই এবি সেন্টার ধরলাম ও, এই সেন্টারে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটির নাম কি, এওবি। তাহলে এওবি যদি থিটা হয় আর সিওডি যদি আলফা হয়, সিওডি যদি আলফা হয় তাহলে আমি সবসময় বলবো যে থিটা সমান হবে কি, আলফা। তার মানে এই যে সেকেন্ড অপশানটি বা সেকেন্ড স্টেটমেন্টটি বলা আছে সেটিও একদম ভুল। নেক্সট গল্প কি বলা হয়েছে, টু সার্কেল টাচ ইচ আদার, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাইজ অন দ্য লাইন জয়নিং টু সেন্টার্স। এই কথাটার মানে কি? আচ্ছা, এটা মুছলাম। কি বলা হয়েছে, টু সার্কেলস টাচ ইচ আদার, দুটো সার্কেল কি করেছে, একে অপরকে টাচ করেছে। বোঝা গেল, দুটো সার্কেল কী করলো, একে অপরকে টাচ করলো। এবার বললো দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাইস অন দ্য লাইন। তাহলে এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই যে পয়েন্টটা টাচ করেছে, এই পয়েন্টটা কার ওপর অবস্থিত হবে না, এই যে দুটো সার্কেল আছে এদের সেন্টারকে আমি যদি কী করে দিই, যে সেন্টারকে যদি আমরা অ্যাড করে দিই একটা স্ট্রেট লাইন দিয়ে, তাহলে সেই স্ট্রেট লাইনের ওপর এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটি অবস্থিত হবে। তার মানে আমি বলতে পারি যদি বড় সার্কেলটির সেন্টার হয় ও, ছোট সার্কেলটির সেন্টার হয় পি এবং এই দুটো সার্কেলের পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয় আর, তাহলে ও, পি এবং আর এই তিনটে পয়েন্ট হবে কি পয়েন্ট না, কোলিনিয়ার পয়েন্ট। এই তিনটে পয়েন্টকে আমরা কি বলবো, কোলিনিয়ার পয়েন্ট। সেই কথাটাই বলা হয়েছে এই স্টেটমেন্টে, যে টু সার্কেল টাচ ইচ আদার, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাইস অন দ্য লাইন জয়নিং টু সেন্টার্স, জয়নিং দ্য টু সেন্টার্স। এই দুটো সার্কেলের সেন্টারকে যে লাইন দিয়ে যোগ করা হয়েছে সেই লাইনের ওপরই ওই পয়েন্ট অফ কন্ট্যাক্টটি অবস্থিত হবে। এবং এটি একদম ঠিক কথা, ঠিক স্টেটমেন্ট, যেটা জানা কিন্তু প্রত্যেকের দরকার। তাহলে এই স্টেটমেন্টটাই হচ্ছে একদম ঠিক, তার মানে অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। নেক্সট অপশানটাও দেখে নাও কি বলা হয়েছে না, অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক ইন দ্য সেম সেগমেন্ট অফ দ্য সার্কেল আর ইন রেশিও 2:1। কখনোই নয়, কারণ কি হবে, 1:1 হবে। কারণ আমি একটু আগেই দেখেছি না, আর্ক আর কর্ড গল্প একই। ধরো এই একটা সার্কেল আমি অঙ্কন করলাম, এই সার্কেলটির আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা আর্ক, ঠিক আছে, এই আর্কটির নাম দিলাম এবি, ঠিক আছে। আর একটা আর্ক নিলাম আমি এখানে, তার নাম দিলাম সিডি, ঠিক আছে। এবার আর্কের এই দুটো পয়েন্টকে যদি যোগ করে দিই তাহলেই তো কর্ড হয়ে যাবে। সিমিলারলি সি আর ডিকে যোগ করে দিই তাহলেই তো কর্ড হয়ে যাবে। তাহলে আর্ক এই সেন্টারে যে কোণ তৈরি করেছে, সাবটেন করেছে, আর কর্ড সেন্টারে যে কোণ সাবটেন করেছে, দুটো কিন্তু ইকুয়াল, দুটো কথা কিন্তু একই। এবং আমরা সবাই জানি যে ইকুয়াল আর্ক যে কোণ তৈরি করে তারা সবসময় কি হয়, ইকুয়াল হয়। তারা সবসময় কি হয়, ইকুয়াল হয়। তার মানে এই স্টেটমেন্টটিও একদম ভুল। বলো সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? সবাই বুঝতে পেরেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝেছি।
নেক্সট প্রশ্ন, রাধিকা রিকোয়েস্টেড দ্য ক্যাশিয়ার অফ দ্য ব্যাঙ্ক টু গেট হার কয়েন্স ইন লিউ অফ হার চেক ওর্থ ₹1845। খুব ভালো কথা। রাধিকা কী করলো, ব্যাংকে গেল, 1845 টাকার একটি চেক জমা করলো, ক্যাশিয়ারকে বলল আমাকে ক্যাশ দাও। কীরকম নোটের ক্যাশ দেবে বা কীরকম কয়েনের ক্যাশ দেবে, ডিনোমিনেটর কী কী হবে না 5 টাকার কয়েন কিছু দিও, 10 টাকার নোট কয়েন কিছু দিও, আর 20 টাকার কয়েন কিছু দিও। বলল যেন রেশিও হয় 3:5:7। তাহলে আমি ডিনোমিনেশন কী কী ইউজ করেছি না 5 টাকার ডিনোমিনেশন আছে, 10 টাকার ডিনোমিনেশন আছে, আর 20 টাকার ডিনোমিনেশন আছে। খুব ভালো কথা। 5 টাকার কয়েনের সংখ্যা যেন 3 ইউনিট হয়, 10 টাকার কয়েনের সংখ্যা যেন 5 ইউনিট হয়, আর 20 টাকার কয়েনের সংখ্যা যেন 7 ইউনিট হয়। তাহলে টোটাল আমার ভ্যালু কত বলা হয়েছে 1845। তাহলে এখানে টোটাল কয়েনের কথা বলেনি, টোটাল ভ্যালুর কথা বলেছে। তাহলে আমার যদি 3টে কয়েন থাকে 5 টাকা, টোটাল ভ্যালু কত হবে এখানে 15 টাকা। এখানে 10 টাকার কয়েন যদি 5টা থাকে, টোটাল ভ্যালু কত হবে না 50 টাকা। আর এখানে যদি 20টা কয়েন থাকে, 7টা কয়েন থাকে 20 টাকা, টোটাল ভ্যালু কত হবে না 140 টাকা। তাহলে টোটাল ভ্যালু আমি পেয়ে গেলাম। কত পেলাম না 140 + 50, 190 + 15 মানে 205। তার মানে 205 টাকার আমি টোটাল ভ্যালু পেয়েছি। আর এই 205 টাকারই এখানে প্রশ্নে বলা হয়েছে ভ্যালু কত না 1845। তাহলে নির্ণয় করতে হবে ওর্থ অফ দ্য স্মলেস্ট কয়েন রিসিভড বাই হার। এটা কোয়েন না, দ্য ওর্থ অফ দ্য স্মলেস্ট কয়েন রিসিভড বাই হার। তার মানে স্মলেস্ট কয়েন ডিনোমিনেশন কত 5। তাহলে 5 টাকার কয়েনের ভ্যালু কত টাকার টোটাল 5 টাকার কয়েন পেয়েছে সেটাই আমার নির্ণয় করতে হবে। আর সেই ভ্যালু আমি এখানে নির্ণয় করেছি কত 15, তাই তো। তাহলে 205-এর ভ্যালু যদি 1845 হয়, তাহলে 15-র ভ্যালু কত হবে তুমি বলবে 1845/205 × 15। এনি ডাউট বলবে না দাদা, কোনো ডাউট নেই। এবার তোমরা এখানে দেখতে পারতে যে এটা এই যে পুরো সংখ্যাটা এটা যেটা আমার আনসার বেরোবে সেটা 15-র মাল্টিপল, তাই তো। তার মানে সেটা 5 দিয়েও অবশ্যই পুরোপুরি ভাগ যাবে এবং 3 দিয়েও অবশ্যই পুরোপুরি ভাগ যাবে। তাহলে এখানে যদি এই অপশান চেক করতে তাহলে কিন্তু আনসারটা বেরোবে না এখানে। কারণ হচ্ছে এখানে দেখো প্রত্যেকটাই 5-এর কী আছে মাল্টিপল আছে, এবং এর মধ্যে 3-এর মাল্টিপল কোনটা আছে সেটা যদি তুমি চেক করতে যাও দেখবে 5 আর 2 7 আর 1 8, অপশান এ হবে না। তাহলে অপশান এ আনসার হতে পারে না। অপশান বি দেখতে পাচ্ছি 5 + 1 6, এ হতে পারে। অপশান সি 5 আর 4 9 আর 1 10, এ হবে না। 5 আর 3 8 আর 1 9, অপশান ডি, তার মানে এ হতে পারে। তার মানে বি আর ডি এর মধ্যে দুটো অপশান কী হচ্ছে আমার কনফ্লিক্ট করে দিচ্ছে, তাই আমি এখানে ডাইরেক্ট আনসার দাগ করতে পারছি না, ডাইরেক্ট আনসার ক্লিক করতে পারছি না। তাই আমাকে করে দেখতে হবে। এমন কিছু এখানে গুণভাগ তো নেই। 5 দিয়ে দেখতে পাচ্ছি 5 × 4 = 20, 5 × 1 = 5, এখানে 5 × 3 = 15। তাহলে 41 কতবার যাচ্ছে 184, তার মানে হচ্ছে 41 দেখতে পাচ্ছি 3 × 1 3, 3 × 4 12, 123। আচ্ছা হ্যাঁ, 4বার যাচ্ছে পরিষ্কার। তার মানে 205, তার মানে হচ্ছে 45। তাহলে 45 × 3 করলে কত হয় 135 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তার মানে অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। তাই সব জায়গায় কিন্তু আমার ওই টেকনিক ক্লিক করবে না যে আমাকে সবসময় ডিভিজিবিলিটি চেকই করতে হবে। যখন দেখবো আমার খুব ছোটোখাটো একটা কাটাকুটি আছে, বেশি ক্যালকুলেশন নেই, আমি সেখানে সেরকম ভাবতে যাব না, ডাইরেক্ট অঙ্ক করে বেরিয়ে যাব। ঠিক আছে, বেশি সময় লাগার কথা নয় এই ধরনের প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছি, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 2.67% পার অ্যানাম। খুব ভালো কথা বলেছে। ঠিক কত বছরে, ইন হাউ মেনি ইয়ার্স, আমি বললাম টি বছরে কী হবে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল, তাই তো একই না। তার মানে আমি বলবো যে আমার কি হয়েছে না সিম্পল ইন্টারেস্ট = কী হয়ে গেছে প্রিন্সিপাল হয়ে গেছে। কত বছরে সিম্পল ইন্টারেস্ট কী হয়ে যাবে প্রিন্সিপাল হয়ে যাবে, তাই তো। তাহলে আমি জানি যে SI = কী হয় না PRT/100, PRT/100। তাহলে SI আর P যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি এদের ক্যান্সেল আউট করে দেবো। তাহলে আলটিমেট RT/100 হয়ে যাবে কি না 1-এর সঙ্গে ইকুয়াল। তাহলে আমি বলতে পারি না আর এর ভ্যালু এখানে কত আছে 2.67, আর এর ভ্যালু কত 2.67। তাহলে টি এর ভ্যালু কত হবে, টি এর ভ্যালু কত হবে 100/2.67 মানে 7 × 14 আর 6 20 × 7।
তার মানে 35। তার মানে কি 35 ইয়ার্স পরে কি হয়ে যাবে না এসআই আর প্রিন্সিপাল ইকুয়াল হয়ে যাবে, এসআই আর প্রিন্সিপাল কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার গাইজ? কেউ বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারোনি এরকম আছো? হ্যালো, বুঝতে পেরেছি আমি, সবাই জানি। কেউ কিছু বলতে চাও এই অঙ্কটায়? স্পেশাল কিছু ইনপুট দিতে চাও কি কেউ কিছু? যারা আমার অ্যারিথমেটিকের সঙ্গে পরিচিত তারা কিন্তু এইভাবে প্রশ্নের সলভ করবে না, তারা কিন্তু এইভাবে প্রশ্নের সলভ করবে না। এটা হচ্ছে বেসিক, একদম বেসিক, যে বেসিক পদ্ধতিতে আমরা ছোটোবেলায় করে আসতাম সেটা আমি করেছি। কিন্তু আমি তোমাদের যেরমভাবে অঙ্ক করাই সে কি এরমভাবে করবে? সে কি বলবে যে এসআই আর পি ইকুয়াল হয়ে গেছে, মানে কি আমার 100% সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে, আমার 100% আমার কী দিচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে, 100% ইন্টারেস্ট দিচ্ছে। যদি সিম্পল ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল ইকুয়াল হয়ে যায় এর মানে কি যত আমি টাকা রেখেছি তত টাকায় আমি সুদ পাচ্ছি, মানে 100% আমি রিটার্ন পাচ্ছি, 100% আমি রিটার্ন পাচ্ছি, তাই তো? তোমরা তো অনেক দিন ধরে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমার কাছে শিখেছো, তাহলে তোমরা এরমভাবে কেন করবে? এরমভাবে কেন করবে? তোমরা এসআই পার্সেন্টেজ দিয়ে কাজ করবে বাবা, তোমরা এসআই পার্সেন্টেজ দিয়ে কাজ করবে। এসআই পার্সেন্টেজের কনসেপ্ট কি তোমরা ভুলে গেছো? এসআই পার্সেন্টেজ ইজিক্যাল টু কী হয়? এসআই পার্সেন্টেজ ইজিক্যাল টু আর পার্সেন্টেজ ইন্টু টাইম, আর পার্সেন্টেজ ইন্টু টাইম। আর এসআই পার্সেন্টেজ এখানে মানে কি, তা আলটিমেট টাকাটি কী হয়েছে না 100% দিয়েছে আমার রিটার্ন, তার মানে কি যে টাকা রেখেছি সে টাকাই আমি কী পেয়েছি এসআই পেয়েছি, তাহলে এসআই পার্সেন্টেজ কত 100%। আর পার্সেন্টেজের ভ্যালু কত আছে 2 × 6 = 7, মানে 7 × 14 হচ্ছে 27, তাহলে ইন্টু 10। আর এখানে পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুদিকেই পার্সেন্টেজ সাইন আছে, পার্সেন্টেজ কী হয়ে গেছে অমিট হয়ে গেছে। তাহলে 100 = 20/7 ইন্টু টি, তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে 35। এই হচ্ছে অরিজিনাল সলিউশন। বলো, এনি কমেন্টস? কারোর ঘুম পাচ্ছে না তো? সবাই বুঝতে পারছে তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, গিভেন দ্যাট the perimeter of two similar triangles ABC and DEF are 24 cm and 9 cm। খুব ভালো কথা, দুটো কী দেওয়া আছে ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে এবং এই ট্রায়াঙ্গেল দুটোকে কী বলা হয়েছে সিমিলার ট্রায়াঙ্গেল বলে দেওয়া হয়েছে, তাই তো? গিভেন দ্যাট দ্য পেরিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল ABC এবং DEF, তাহলে ABC আর DEF এই দুটো ট্রায়াঙ্গেল কী ট্রায়াঙ্গেল না সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলারের সাইন কি? একটা ঢেউ খেলানো একটা লাইন, ঠিক আছে? তাহলে এরা দুজন কি না সিমিলার বলা হয়েছে। আর কি বলা হয়েছে? এদের পেরিমিটার বলে দেওয়া হয়েছে। এবিসি এর পেরিমিটার হচ্ছে কত না 24, আর ডিএফ এর পেরিমিটার কত না 9। ওকে, আর কি বলা হয়েছে ডি = 3, ডি = 3, খুব ভালো কথা। আর বলা হলো কি না রেশিও বিটুইন দ্য এরিয়া অফ এবিসি এবং ডিএফ নির্ণয় করো। ওকে, তাহলে এদের আমার এরিয়ার রেশিও আমাকে নির্ণয় করতে হবে, এরিয়ার রেশিও। তাহলে আমরা সবাই জানি যে সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কী হয়? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEF ইজিক্যাল টু আমি কী লিখতে পারি না এদের করসপন্ডিং সাইডের কি রেশিওর হোল স্কোয়ার, করসপন্ডিং সাইডের রেশিওর হোল স্কোয়ার। আর লাস্ট ক্লাসের আগের ক্লাসেই আমি শিখিয়েছিলাম যে যখন দুটো ট্রায়াঙ্গেলের কি সাইডের রেশিও দেওয়া থাকে আমরা সেম অ্যাট এ গ্লান্স সেম বলতে পারি যে যেহেতু তারা সিমিলার ট্রায়াঙ্গেল তাদের করসপন্ডিং সাইডের রেশিও যা হবে তাদের পেরিমিটারের রেশিও তাই হবে, তাদের হাইটের রেশিও তাই হবে, তাদের মিডিয়ানের রেশিও তাই হবে, তাদের করসপন্ডিং অ্যাঙ্গুলার বাইসেক্টরের রেশিও তাই হবে।
প্রত্যেকের আশা করি মনে আছে। তাই সাইডের রেশিওর সঙ্গে আমি কী দেখেছিলাম না তাদের পেরিমিটারের রেশিও সমান, তাই তো। আর পেরিমিটারের রেশিও তো আমি এখানে পেয়ে যাব 24 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার বলেই দেওয়া আছে। তাহলে পেরিমিটারের রেশিও কত হবে 24/9। 3 দিয়ে কাটাকুটি করে দাও, 3 দিয়ে কাটাকুটি করলে কত পাবো না 3 8 24, 3 3 9 মানে 8/3। পেরিমিটারের রেশিও কত 8/3, আর এদের হোল স্কোয়ার করলে আমি পেয়ে যাব কি এরিয়ার রেশিও, তার মানে কি 64/9 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে এই ডি সমান 3 সেন্টিমিটার, এই যে স্টেটমেন্টটা বলা আছে এটা অ্যাকচুয়ালি সুপারফ্লুয়াস, অতিরিক্ত কথা বলা আছে, এর কোনো প্রয়োজনই নেই, এর কোনো প্রয়োজনই নেই। তাহলে 64:9 অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। বলো, প্রশ্নের আনসার দেখে করব, দেখেই আনসার করব। চলো নেক্সট প্রশ্ন। A man spends 60% of his salary on household expense, 20% of his salary on rent, and out of remaining salary he donated 80% to trust. If he left over ₹20,000, then what is his salary? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদম ভুমা ধরনের অঙ্ক। এইসব অঙ্ক পরীক্ষায় দিয়ে 50,000 টাকা স্যালারি দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে আমি সবসময় বলেছি যে পার্সেন্টেজে এই ধরনের প্রশ্নে আমি নেগেটিভকে অমিট করব, পজিটিভ নিয়ে কাজ করব। তাহলে 60% কী করেছে সে এক্সপেন্স করেছে নেগেটিভ, 20% সে কী করেছে এক্সপেন্স করেছে নেগেটিভ। তাহলে 60 + 20 এক্সপেন্স করে গেলো মানে 80 এক্সপেন্স করে গেলো, তার মানে পড়ে রইলো কত 20। তাহলে 20 হচ্ছে আমার কি না পজিটিভ ভ্যালু, 20 তার পকেটে এখনও আছে। সবাই বুঝতে পেরেছি আশা করি। 60% অফ হিজ স্যালারি হি এক্সপেন্সড অন হাউস হোল্ড এক্সপেন্স, ঠিক আছে। তাহলে হাউস হোল্ড এক্সপেন্সের জন্য 60% খরচা করেছে, তারপরে কিন্তু রিমেনিং বলে দেয়নি, তারপরে ডাইরেক্ট বলেছে 20% অফ হিজ স্যালারি। তাহলে ইন বোথ কেস কি আমরা কোথা থেকে খরচা করছি না স্যালারি থেকেই খরচা করছি। তাহলে আমি ডাইরেক্ট 60 + 20কে কী করে দিতে পারি যোগ করে দিতে পারি। তাহলে 80% সে খরচা করে ফেললো, তাহলে বাকি পড়ে রইলো কত 20%। তাহলে এই 80%-এর আমার গল্প ভুলে যাবে। আমি সবসময় পজিটিভ নিয়ে কথা বলবো। 20% তার পকেটে পড়ে আছে মানে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এই 20% থেকে 80% সে ডোনেট করেছে ট্রাস্টে, তাহলে 80% ডোনেট করে দিলে বাকি কত পড়ে থাকে না 20%। বাকি কত পড়ে থাকে 20%। তার মানে 20 এর 20% মানে আলটিমেট কত 20 এর 20% মানে আলটিমেট কত আমার পড়ে আছে না 4 পড়ে আছে। এই 4-এর ভ্যালু বলা হয়েছে কত না 20,000। ইফ হি ইজ লেফট উইথ ₹20,000 তাহলে তার স্যালারি কত। তাহলে 4-এর ভ্যালু যদি 20,000 হয় তার স্যালারি কত মানে 100%-এর ভ্যালু মানে নির্ণয় করতে বলছে। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, 100কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 লাখ। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। এ শপকিপার মার্কস অফ দ্য প্রাইস অফ দ্য ওয়েল বাই 40%। আচ্ছা, এই পোর্শনটার পাশে না 3-4টে স্টার দিয়ে রাখো, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সবাইকে শিখিয়েছি যে ডিসঅনেস্ট ডিলারের কনসেপ্ট কী, এবং ডিসঅনেস্ট ডিলারের আলটিমেট প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নটি, ঠিক আছে। আলটিমেট প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্নটির বাইরে ডিসঅনেস্ট ডিলারের আর কোনো প্যাটার্ন হয় না। বলা হয়েছে শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল বাই 40%। আচ্ছা, তোমরা আমাকে বলো, সবাইকে আমি আগের দিন খুব ভালো করে বুঝিয়েছি যে প্রফিট কার ওপর ডিপেন্ড করে, প্রফিট কার উপর ডিপেন্ড করে। তুমি বলবে দাদা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের ওপর। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের ওপর কী করে না প্রফিট ডিপেন্ড করে। আর একটা কথা বলতে পারি যে কস্ট প্রাইস অথবা মার্ক প্রাইস, ঠিক আছে। তাহলে এই দুই বস্তুর ওপরই আমার কী ডিনোট করে না প্রফিট ডিনোট করে। তাই যদি আমাকে 3বার সাকসেসিভ ডিসকাউন্ট বা 3বার সাকসেসিভ প্রফিট দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমরা ফাইনাল প্রফিট নির্ণয় করার জন্য কি করে থাকি না ইন ইচ কেস সেলিং প্রাইস আর কস্ট প্রাইস অথবা মার্ক প্রাইস সেলিং প্রাইসের কি করে থাকি রেশিও নির্ণয় করে থাকি। তারপর সেই রেশিওগুলো থেকে আমরা কি করি না নেট রেশিও নির্ণয় করি, তাই তো। সেই রেশিওগুলোকে আমরা কম্বাইন রেশিও নির্ণয় করি, হ্যাঁ কি না। তোমরা বলবে হ্যাঁ কি না বলো, ঠিক বললাম তো। তোমাদের কোনো ডাউট আছে এই কথাটার মধ্যে? এই প্রশ্নের মধ্যে কোনো ডাউট আছে? যেটা বললাম তার মধ্যে কোনো ডাউট আছে? আমরা প্রফিট নির্ণয় করার সময় কি করে থাকি না সিপি আর এসপি রেশিও নির্ণয় করি। সবাই বুঝতে পারছো হ্যাঁ কি না বলবে একটু? হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে খুব ভালো করে শুনবে। এ শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল বাই 40%। আচ্ছা, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমি একটু আগেই বলেছি
না 2/5 হচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু। তার মানে কি, যে জিনিসটার ভ্যালু ছিল 5 সেটা 2 বাড়িয়ে 7 করে দেওয়া হয়েছে। তাহলে যদি এখানেই অঙ্ক শেষ হয়ে যেত, আমি বলতাম যে যে জিনিসটার সিপি ছিল, কস্ট প্রাইস ছিল 5, সেটা 7-এ বিক্রি করা হয়েছে। যদি অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, আমি বলতাম 5-এর জিনিস 7-এ বিক্রি করা হয়েছে, 5 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করা হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। কিন্তু এখানে অঙ্ক শেষ হয়নি, এখানে থেকে অঙ্ক আবার চলছে। কীরমভাবে চলছে না, যে দোকানদার সে হচ্ছে কি খুবই মহান লোভী মানুষ, সে কি করেছে, ফল্টি মেশিন ইউজ করেছে এবং সেই ফল্টি মেশিনে দেখতে পাচ্ছি 15% কম ওয়েট করছে। আচ্ছা, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 15% কোথা থেকে এসছে না 5% থেকে এসছে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 1/20। তাহলে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 3/20। তার মানে যে জিনিসটা কি 20 রিড করা উচিত সেটা সে 3 কম রিড করছে, মানে 17 রিড করছে, তাই তো? যে জিনিসটা 20 রিড করা উচিত সে কী করছে? 17 রিড করছে। তাহলে যখনই ডিসঅনেস্ট ডিলারের প্রশ্ন চলে আসে, আমি সবসময় বলেছি যে যেটা রিড করবে, যে ওয়েটটা রিড করবে, যে ওয়েটটা সে দেবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সিপি। সবাই আশা করি মনে আছে যে আমি যখন ডিসঅনেস্ট ডিলারের গল্পে আসব, যে ভগ্নাংশটা তৈরি হবে, সেই ভগ্নাংশের ওপরে যে থাকবে সেই হচ্ছে আমার কি সিপি। তার মানে 17 জিনিস সে 20 বলে বিক্রি করে দিয়েছে, 17 জিনিস সে 20 বলে বিক্রি করে দিয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট স্টেটমেন্টে আসি। শপকিপার তারপরেও থেমে থাকেনি, সে ডিসকাউন্ট দিয়ে বলে বিচার করেছে না পাপের ভয় আছে, তাই না সে ডিসকাউন্ট দিচ্ছে। কি কত ডিসকাউন্ট দিচ্ছে না? 32%। তাহলে শুধু যদি এই স্টেটমেন্টটা থেকে আমি বিচার করতাম তাহলে আমি কী বলতাম? 32% মানে কি না 32%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 4% ইজিক্যাল টু হচ্ছে 1/25। তাহলে 32% মানে হচ্ছে 8/25। তার মানে 25-এর জিনিসে 8 টাকা কী দিচ্ছে? ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে 25-এর জিনিস 17-এ বিক্রি করছে, 25-এর জিনিস 17-এ বিক্রি করছে। তাহলে যে জিনিসটার সিপি 25 সেটা 17-এ আলটিমেট বিক্রি হচ্ছে, সেটা আলটিমেট 17-এ বিক্রি হচ্ছে। ব্যাস, এবার এই তিনটে রেশিওর ফাইনাল রেশিও নির্ণয় করলেই, এই তিনটে রেশিওর কম্বাইন্ড রেশিও নির্ণয় করলেই আমার আনসার শেষ। দেখো 17 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 20 ক্যান্সেল আউট হয়ে পড়ে রইল এখানে 4। ঠিক আছে, তাহলে আলটিমেট লেফট হ্যান্ড সাইডে পেলাম 25 আর রাইট হ্যান্ড সাইডে পেলাম 28। তার মানে 25-এর জিনিস আমি আলটিমেট 28-এ বিক্রি করেছি। কত প্রফিট হয়েছে? 3 টাকা বা 3 ইউনিট প্রফিট হয়েছে। তার মানে আলটিমেট প্রফিট পার্সেন্টেজ কত হলো? আলটিমেট প্রফিট পার্সেন্টেজ কত হলো বাবা? না 3/25 ইন্টু 100। তার মানে 12% আমার কি হয়েছে? প্রফিট হয়েছে। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা স্যার। Next question. If equation of line P is x plus y is equal to 5 and the line Q is x minus y is equal to 3, দুটো লাইনের ইকুয়েশন বলা হয়েছে। what are the coordinate of the point common to both the lines? তাহলে দুটো লাইনের মধ্যে এমন একটা পয়েন্ট খোঁজো যেটা দুটো লাইনের কমন পয়েন্ট। আর দুটো লাইনের কমন পয়েন্ট মানেই হচ্ছে, এখানে বলতে চেয়েছে যেটা, যে এই দুটো লাইন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই দুটো লাইন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এটা হচ্ছে আমার পি লাইন ধরলাম, এটা হচ্ছে পি লাইন, যার ইকুয়েশন কি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5। আর এটি হচ্ছে আমার কিউ লাইন, যার ইকুয়েশন কি না এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3। এবার নির্ণয় করতে হবে এই পয়েন্টটির কোঅর্ডিনেট। তাহলে এই পয়েন্টটির কোঅর্ডিনেট কত? এই পয়েন্টটির কোঅর্ডিনেট কত? যে পয়েন্টটা পি লাইনেও অবস্থিত এবং কিউ লাইনেও অবস্থিত। তাহলে দুটো লাইনেই অবস্থিত একটি পয়েন্ট মানেই হচ্ছে এই দুটো স্ট্রেট লাইন একটি পয়েন্টে কী করেছে না ইন্টারসেক্ট করেছে, এটা মাথায় রাখতে হবে। আর সবসময় মনে রাখবো যে ইন্টারসেক্টিং লাইনের দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু নির্ণয় করি, তাহলেই আমি এই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব। মনে থাকবে? তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3 এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, এদের সলভ করে এক্স আর ওয়াই নির্ণয় করব, তাহলেই অঙ্ক শেষ, আর কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে এবার বলো আমাকে যে দুটি সংখ্যার যোগফল যদি বলা থাকে এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি বলা থাকে, তাহলে সেখান থেকে এক্সের ভ্যালু পাবো কী করে? আচ্ছা, আমি উল্টো লিখলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 5 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3।
তাহলে সেখান থেকে এক্সের ভ্যালু কী করে পাবো না 5 + 3/2 মানে 8/2। আর ওয়াইয়ের ভ্যালু কী করে পাবো না 5 - 3/2 তার মানে 2/2, তার মানে 8/2, 2/2 হয়ে যাবে এক্স আর ওয়াইয়ের কোঅর্ডিনেট। 8/2 করলে কত পাই না 4, আর 2/2 করলে কত পাই 1। তাহলে 4,1 হয়ে যাবে এক্স আর ওয়াইয়ের কি ভ্যালু। তার মানে এই পয়েন্টটির কোঅর্ডিনেট কত হবে, এই পয়েন্টটির কোঅর্ডিনেট হবে 4,1। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো গাইস, ইজ ইট ক্লিয়ার? এনি ডাউট? Next question 13. What will be the least value of x so that 5-digit number 627x5 becomes divisible by 9? তাহলে আমরা সবাই জানি যে একটি সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল মানে কি, ওই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে কী হবে, পুরো সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। আর এখানে এক্সের সর্বনিম্ন ভ্যালু জিজ্ঞেস করতে বলেছে, খুব ভালো কথা। তাহলে 6 + 2 8, 7 15, 5 20 + x। তাহলে 20 + xকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার কি হবে না পুরোপুরি ভাগ চলে যাবে। আচ্ছা, তাহলে 20-র পরে সব একদম নেক্সট কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যায়, তুমি বলবে 27। তাহলে 20 + এক্সের ভ্যালু হবে 27, তার মানে এক্সের ভ্যালু কত হবে 7। তাহলে এক্সের সর্বনিম্ন মান কী হতে পারে, এক্সের সর্বনিম্ন মান হতে পারে 7। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আবার একটা খুবই দারুণ অঙ্ক, অসাধারণ একটি অঙ্ক দিয়েছে। আচ্ছা দেখো, প্রশ্নের কলেবর কিন্তু বিশাল বড়, কিন্তু প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু কিচ্ছু নেই, কিন্তু কোয়ালিটি অফ কোশ্চেন কিন্তু খুবই ভালো। দেখো প্রশ্নে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার্স অফ 2 স্ফিয়ার্স ইজ গিভেন অ্যাজ 1:4। খুব ভালো কথা। তাহলে দুটো স্ফিয়ারের কী দেওয়া হয়েছে, ডায়ামিটারের রেশিও। তাহলে আমি ধরলাম স্ফিয়ার 1 এবং স্ফিয়ার 2। স্ফিয়ার 1 আর স্ফিয়ার 2 এর ডায়ামিটার রেশিও বলা হয়েছে 1:4। এটা হচ্ছে কি রেশিও না ডায়ামিটার রেশিও। আচ্ছা তোমরা আমাকে বলো যে ডায়ামিটার রেশিও যা হয় সেটাই তো হয় রেডিয়াসের রেশিও। ডায়ামিটার রেশিও যা, সেটাই হচ্ছে রেডিয়াস রেশিও। কারণ কি, রেডিয়াসকে 2 দিয়ে গুণ করলেই তো আমার ডায়ামিটার পাই। তাহলে একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো, তাহলে আলটিমেট রেশিও করলে রেশিও তো সেম থাকবে। তাহলে ডায়ামিটার রেশিও যা হয় রেডিয়াস রেশিও তাই হয়। এবার কি বলা হলো, দ্য লার্জেস্ট স্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড 125 আইডেন্টিক্যাল স্ফিয়ার আর মেড আউট। খুব ভালো কথা। তাহলে লার্জেস্ট স্ফিয়ার কোনটা, অবশ্যই 4 যে স্ফিয়ারের রেডিয়াস সেই হবে লার্জার, তার মানে স্ফিয়ার 2 হয়ে গেল লার্জার, স্ফিয়ার 2 হয়ে গেল লার্জার। তাহলে একে যদি আমি কী করি, গলিয়ে ফেলি, তাহলে গলিয়ে ফেললে আলটিমেট কী হবে, ভলিউম গলবে। তাহলে 4 যদি তার ভলিউম, এই 4 যদি তার রেডিয়াস হয় তাহলে তার ভলিউম কি হবে না, ভলিউম হবে কি 4^3। আচ্ছা তুমি বলবে দাদা যে স্ফিয়ারের ভলিউমের যে ফর্মুলা, সে ফর্মুলা কি না, আমি একটু আগে দেখেছি স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 πr³। 4/3 πr³। তাহলে আপনি এখানে শুধু r³ করলেন, 4/3 পাই কি হাওয়া খেতে গেছে, এ কোথায় গেল? তাহলে আমি বলবো বাবা এখানে সব কিছুর রেশিও হচ্ছে, ঠিক আছে। তাই 4/3 পাই কনস্ট্যান্ট নিয়ে ভেবে কোনো লাভ নেই। 4/3 পাই কি, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট নিয়েই ভাববো না। কারণ আমি কি করছি না, এই লার্জার স্ফিয়ারকে গলিয়েও আমি কি করব না নতুন স্ফিয়ার তৈরি করব, এবং স্মলার স্ফিয়ারকে গলিয়েও কিন্তু আমি নতুন স্ফিয়ার তৈরি করব। তাই আমি কি দুজনকারই ভলিউম কি করব, গলিয়ে দেবো। তাই জন্য কি আমি রেশিও নির্ণয় করছি, আমি এখানে কোনো পার্টিকুলার একজনকার ভলিউম নির্ণয় করছি না, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে এই দুই স্ফিয়ারের রেডিয়াসের রেশিও 1:4 হয়, তাহলে এদের ভলিউমের রেশিও কী হবে, তুমি বলবে 1³ কারণ 4/3 পাই এখানেও আছে, 4/3 পাই এখানেও আছে, সেম কনসেপ্টে 4/3 পাই কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে রেডিয়াসের কিউব করলে আমি কী পেয়ে যাব, তাদের ভলিউমের রেশিও। ওকে, তাহলে এবার বলা হলো যে এই দুই যে স্ফিয়ার, তার মধ্যে লার্জেস্ট স্ফিয়ারকে গলিয়ে যে স্ফিয়ার তৈরি করা হলো সেটির কোয়ান্টিটি হচ্ছে 125টা, এবং 125টা কী হয়েছে, আইডেন্টিক্যাল স্ফিয়ারই তৈরি করা হয়েছে। মানে প্রত্যেকটা স্ফিয়ারের রেডিয়াস কি ইকুয়াল, বা প্রত্যেকটা স্ফিয়ারের ভলিউম কিন্তু ইকুয়াল। তাহলে 4³ যদি পুরো লার্জার স্ফিয়ারটার ভলিউম হয় এবং সেখান থেকে যদি 125টা আইডেন্টিক্যাল স্ফিয়ার তৈরি করা হয়, তাহলে একখানা স্ফিয়ারের ভলিউম কত হবে না, 4³ / 125।
আশা করি কারোর কোনো সমস্যা নেই। সিমিলারলি দ্য স্মলার স্ফিয়ার, তাহলে স্মলার স্ফিয়ার কোনটা? এটা হচ্ছে স্মলার S1, এবং তাকে গলিয়ে কি করা হলো না 27টা আইডেন্টিক্যাল স্ফিয়ার তৈরি করা হলো। তাহলে 27টা যদি করা হয় তাহলে প্রত্যেকটার স্ফিয়ারের ভলিউম কি হবে? তাহলে 1^27। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। এবং করার পর দেখা গেল ইফ দ্য রেশিও অফ ভলিউম অফ ইচ অফ দ্য 125 আইডেন্টিক্যাল স্ফিয়ার, বলেছিলাম যে প্রত্যেকটা স্ফিয়ারের যেটা হচ্ছে 125টা মানে লার্জার স্ফিয়ার থেকে গলিয়ে যে স্ফিয়ারগুলো পাওয়া গেল তাদের প্রত্যেকটার ভলিউম এবং 27টার যেটা স্মলারটাকে গলিয়ে 27টা পাওয়া গেল তাদের প্রত্যেকের ভলিউমের রেশিও বলা হয়েছে 1:m। তার মানে আলটিমেট এই যে রেশিওটা পেলাম সেই রেশিওটা আমি কত পেলাম না 1:m নয় m:1। এটা মাথায় রাখবো। কেন m:1? কারণ হচ্ছে এখানে লার্জার আগে আছে পরে আছে স্মলার, আর এখানে স্মলার আগে তারপর আছে লার্জার। তার মানে আলটিমেট 1^27 মানে 1/27 ইন্টু 4^3 তার মানে কি করব না 125/64 = m/1। আর এখান থেকেই আমায় m এর ভ্যালু নির্ণয় করতে হবে। আশা করি সবাই বুঝে গেছে যে 125/27 × 64 হয়ে যাবে আমার আনসার। আর 125 কোথায় ভ্যালু আছে? 4টে অপশান ভালো করে দেখো। 125 একমাত্র একটাতেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান সি। ঠিক আছে, হ্যাঁ, তবুও করে নেওয়া উচিত আমার, কারণ হচ্ছে যদি 125-এর কোনো তোমার ফ্যাক্টর এখানে অপশানে থাকতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, কিন্তু 125-এর কোনো ফ্যাক্টর আমি এখানে দেখতে পাচ্ছি না, কারণ 27 হচ্ছে 125-এর ফ্যাক্টর নয় আর 64ও 125-এর ফ্যাক্টর নয়। তাই আমি চোখ বন্ধ করে 125/1728 আনসার ক্লিক করতে পারি। আর তাও তুমি করে নিতে পারো। 27কে তোমরা কী করতে পারো 30 - 3 করে দিতে পারো। 64 × 30 - 64 × 3 করলে 1728 পাওয়া যায়। তাহলে আনসার কী হবে না 125/1728। বলো, অঙ্কে কিছু আছে? শুধু রেশিও দিয়ে অঙ্ক শেষ। সবাই বুঝতে পেরেছে? এমন কেউ আছে যে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছে। নেক্সট প্রশ্ন, ইফ PQ অ্যান্ড PR আর দ্য টু ট্যানজেন্টস টু এ সার্কেল উইথ সেন্টার O। খুব ভালো কথা, দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে। সবসময় বুঝে নেবে যে যখনই PQ আর PR এই দুটো ট্যানজেন্টের মধ্যে কমন পয়েন্ট হচ্ছে P, তার মানে P অবভিয়াসলি বাইরের কোনো একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে কী করা হয়েছে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে। যে পয়েন্ট থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে P পয়েন্ট হচ্ছে বাইরে অবস্থিত, সেখান থেকে PQ একটি ট্যানজেন্ট এবং PR অপর একটি ট্যানজেন্ট ড্র করা হলো। খুব ভালো কথা। এবার কি বলা হলো, সার্কেলের সেন্টার হচ্ছে O, QOR 150 ডিগ্রি। দারুণ একটি কথা, QOR হচ্ছে 150 ডিগ্রি। QOR কত না QOR হচ্ছে 150 ডিগ্রি। তাহলে QOR যদি 150 হয়, নির্ণয় করতে হবে কি না QPR এর ভ্যালু কত। QPR এর ভ্যালু কত? আচ্ছা, QPR এর ভ্যালু সবসময় কি হবে না 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। কেন হবে? কারণ সবসময় মনে রাখবো যে রেডিয়াস এবং ট্যানজেন্ট এরা সবসময় কী করে পরস্পরের পারপেন্ডিকুলার হয়। তাহলে OQ কী হবে না PQ এর ওপর কি পারপেন্ডিকুলার, তার মানে PQO হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সিমিলারলি PRO এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে PQOR এই যে চতুর্ভুজটি তৈরি হয়েছে, এই চতুর্ভুজটি সবসময় কী হবে সাইক্লিক হবে, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। খুব ভালো করে মনে রাখবে, তাই দারুণ একটা কনসেপ্ট। তাই প্রশ্ন কিন্তু সোজা ছিল, কিন্তু এই কনসেপ্টে জানা কিন্তু খুব দরকার যে এই OQPR অথবা PQOR এই যে চতুর্ভুজটি তৈরি হয়েছে সেটি একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে। এটা কিন্তু এই কনসেপ্টের উপর বেস কিন্তু প্রশ্ন অনেক হয় পরীক্ষায়, এবং এই কনসেপ্টের প্রশ্ন আমি তোমাদের আরও করাবো পরীক্ষার আগে।
নেক্সট প্রশ্ন, এ ম্যান ওয়াকিং অ্যাট দ্য স্পিড অফ 5 কিমি/আওয়ার কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 3 আওয়ার 45 মিনিট। আচ্ছা বলো তো, আমরা সবাই জানি যে ডিস্টেন্স ইজিক্যাল টু কী হয়, ডিস্টেন্স ইজিক্যাল টু কী হয় না স্পিড ইন্টু টাইম। তাই তো বলা হয়েছে 5 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, 3 ঘন্টা 45 মিনিট সে যাত্রা করেছে। তাহলে কত ডিস্টেন্সে কভার করেছে 3 ঘন্টা 45 মিনিটে? না 5 ইন্টু 3 আওয়ার্স 45 মিনিট, মানে ঘন্টায় দিয়ে আমরা ট্রান্সফার করি, তাহলে কী বলবো 3 পূর্ণ 45-এর 60, মানে 3 পূর্ণ কত 3/4। হ্যাঁ কি না, 3 পূর্ণ 3/4 লিখতে পারি। 3 ঘন্টা 45 মিনিটকে যদি ঘন্টা ট্রান্সফার করি 45/60, 15 3 45, 15 4 60, তার মানে আলটিমেট হয়ে গেল কি না 5 ইন্টু 3 4 12 আর 3 15/4। কাটাকুটি করার কোনো দরকার নেই। তাহলে 5 ইন্টু 15/4 কিলোমিটার সে টোটাল ডিস্টেন্স কভার করেছে। এবার বলেছে ইফ ই কভার দ্য সেম ডিস্টেন্স বাই সাইকেল ইন 2 আওয়ার 10 মিনিটস, তাহলে তার স্পিড কত হতো? তাহলে 2 আওয়ার 10 মিনিটসকে যদি আমরা ঘন্টায় ট্রান্সফার করি তাহলে কী বলবো না 2 পূর্ণ 1/6, তার মানে 13/6, তাই তো? তাহলে 5 ইন্টু 15/4 এত কিলোমিটার ডিস্টেন্স যদি আমি 13/6 ঘন্টায় যাই তাহলে আমার স্পিড কত হবে না 5 ইন্টু 15/4 বাই 13/6, আর বাই 13/6কে উপরে লিখলে কী হবে না 6/13। প্রশ্ন আনসার হয়ে গেল, আর কিছু নেই। দেখো কাটাকুটি করতে পারছি একদম, 2 2 4, 2 3 6, তার মানে কত না 3 5 15 15, 225, 225/26, 225/26। এবার 26 কতবার পুরোপুরি যাচ্ছে 225-এর মধ্যে? 26 কতবার পুরোপুরি যাচ্ছে বলো? 8বার পুরোপুরি যাচ্ছে, তাই তো? হ্যাঁ কি না, 8বার পুরোপুরি যাচ্ছে তো 26 ইন্টু 8 করলে কত হয় 208 হয়। তার মানে 8 পূর্ণ 17 26 হবে আমার কারেক্ট আনসার। সবাই বুঝতে পারছে হ্যাঁ কি না বলো? থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, দারুণ প্রশ্ন একটি দেওয়া হয়েছে এবং এই কনসেপ্টের প্রশ্ন কিন্তু তোমরা সিজিএল পরীক্ষাতেও দেখতে পাবে, এটা আমি শিওর। দেখো বলা হয়েছে 2 প্যারালাল chords on the same side of the center of circle are 12 semi and 20 semi long and radius of the circle is 5√13 centimeter, then what is the distance between the chords? খুব ভালো কথা। তাহলে এই প্রশ্নের ডাইরেক্ট ফর্মুলা অনেক আছে, অনেক জায়গা দেখবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছে, কিন্তু তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে না, তুমি কনসেপ্টের ওপর কাজ করবে। দেখো আমরা কি জানি যে সেন্টার থেকে কর্ডের ওপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা ড্র করে থাকি সেটি কি করে না কর্ডকে সমান দুভাগে ভাগ করে, কর্ডকে কী করে বাইসেক্ট করে। তাহলে এই যে প্রথম আমরা কর্ডটা নিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় লেন্থের কর্ড, যার ভ্যালু বলা হয়েছে কত 20 সেন্টিমিটার। কারণ কি যে কর্ডের লেন্থ সব থেকে বড় সে হচ্ছে সেন্টার থেকে কাছে থাকে, সে তার দূরত্ব সেন্টার থেকে কাছে হবে। কারণ কি সবচেয়ে বড় কর্ড সেটা হচ্ছে কি ডায়ামিটার, যত আমরা নিচের দিকে যাব কি হবে না ক্রমশ কর্ডের লেন্থ ছোট হতে থাকবে সার্কেলের মধ্যে। তাই সব থেকে বড় যে কর্ড এই দুজনকার মধ্যে সে হবে সেন্টারের সবচেয়ে কাছে, তাই তো? তাহলে এই 20 সেন্টিমিটারের কর্ডটাকে যদি আমি সেন্টার থেকে কি করি পারপেন্ডিকুলার ড্র করি এর ওপর, তাহলে তাহলে কী হবে সমান দুভাগে ভাগ হবে, তার মানে বাইসেক্ট হবে, তার মানে এটুকুর লেন্থ হবে কত 10। আর এই যদি আমি সেন্টার থেকে কর্ডের একটি পয়েন্টকে অ্যাড করে দিই তাহলে আমি বলবো যে এই যে লাইনটা পেলাম এটি হচ্ছে কি রেডিয়াস অফ দ্য সার্কেল এবং যার লেন্থ দেওয়া আছে কত 5√13। তাহলে আমি কি পেয়ে যাব না সেন্টার থেকে কর্ডটির দূরত্ব পেয়ে যাব, সেন্টার থেকে কর্ডটির দূরত্ব পেয়ে যাব। কারণ এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে না এই ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমরা সবাই জানো। তাই পাইথাগোরাস ইউজ করে খুব সহজেই আমি এই লেন্থটি পেয়ে যাব। তাহলে লেন্থটি কত হবে তোমরা বলবে দাদা অতিভুজ স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার করলে আমি কী পেয়ে যাবো লম্বের স্কোয়ার, তার মানে নাম দিলাম এই পয়েন্টের নাম দিলাম পি, ঠিক আছে? তাহলে ওপির লেন্থ আমি কত পাবো না √of 5√13 এর হোল স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। আচ্ছা 5√13 করলে কত হবে 25 ইন্টু 13 মাইনাস 100। আচ্ছা তোমরা কিন্তু এখানে কি করবে না গুণ করবে না, দেখো 25 আর 100 মধ্যে থেকে কী কমন যায় 25 পুরোপুরি কমন যায়, তাহলে 25 পুরোপুরি কমন চলে গেলে কী পড়ে থাকে 13 মাইনাস 4, তার মানে 25 ইন্টু 9 হয়ে যাবে এর
ভ্যালু 25 ইন্টু 9, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। 25 ইন্টু 13 থেকে 25 ইন্টু 13 মাইনাস 100, দুটো থেকে 25 কমন নিয়েছি, পড়ে থাকে কি 13 মাইনাস 9, তাহলে আলটিমেট 13 মাইনাস 4, 13 মাইনাস 4 করলে কত হবে 9, তাহলে 25 ইন্টু 9 করলে কত পাবো 5 ইন্টু 3 মানে 15, তার মানে আলটিমেট আমি পেয়ে গেলাম যে ওপির লেন্থ কত পেলাম, ওপির লেন্থ পেয়ে গেলাম 15। এবার আমার এবার আমার নির্ণয় করতে বলেছে যে আরেকটি এখানে কর্ড টানা হয়েছে যার লেন্থ হচ্ছে কত না 12। এবার এই ও পয়েন্ট থেকে যদি এই কর্ডটির ওপরও আমি কি করি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটাই হয়ে যাবে কি ডিস্টেন্স, আর এটা কি করবে এই কর্ডটিকে সমান দুভাগে ভাগ করবে এবং সেই কর্ডটির ফার্স্ট পার্টের ভ্যালু কত হয়ে যাবে 6 এবং অপর পার্টের ভ্যালু হয়ে যাবে 6, সমান দুভাগে ভাগ হবে। তাহলে এবার যদি এই কর্ডের একটি পয়েন্টের সঙ্গে আমি কি করি সেন্টারকে অ্যাড করে দিই, তাহলে এই যে ডিস্টেন্স পাবো সেই ডিস্টেন্সটাও কী হবে না রেডিয়াসই হবে এবং তার লেন্থ কত হবে 5√13 হবে, তাই তো। তাহলে দেখো এই যে এখন ট্রায়াঙ্গেলটা হলো, আমি নাম দিলাম এর ও, এটা নাম দিলাম কিউ, এটা নাম দিলাম আর, তাহলে এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো যেখানে ও কিউয়ের লেন্থ আমার জানা নেই কিন্তু ওপির লেন্থ আমার জানা 15, তাহলে পি কিউয়ের লেন্থ আমাকে বার করতে হবে যেটাই হচ্ছে দুটো কর্ডের মধ্যে ডিস্টেন্স, আর এর লেন্থ আমি ধরে নিলাম এক্স। তাহলে আমি বলতে পারি ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও কিউ আর, আর এই ও কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কি নিয়েছি না ও আর তো হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউসের স্কোয়ার লিখবো আমি, তাহলে হাইপোটেনিউসের স্কোয়ার ইজ ইকাল টু 5√3 হোল স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে কি না 15 প্লাস এক্সের হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তার মানে এখান থেকে আমি বলতে পারি 5√3 হোল স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তার মানে কি 325 মাইনাস 36 ইজ ইকাল টু 15 প্লাস এক্সের হোল স্কোয়ার। আর 325 থেকে 36 বিয়োগ করলে কত হচ্ছে না 289, 289 ইজ ইকাল টু 15 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে 289 স্কোয়ার না 17 স্কোয়ার, তাহলে এক্সের ভ্যালু কত হবে না 15 প্লাস এক্স ইজ ইকাল টু 17 হলে এক্সের ভ্যালু হবে 2, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ভেরি সরি। নেক্সট প্রশ্ন চলে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 486 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে প্রশ্নে কিছুই নেই, শুধু আমায় জানতে হবে যে একটি কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা কী। সারফেস এরিয়া অফ কিউব আমরা জানি কি কিউবের 6টি সারফেস থাকে, প্রত্যেকটি সারফেস কি হয় এক একটি স্কোয়ার হয়, তাই তো প্রত্যেকটি সারফেস কি হয় এক একটি স্কোয়ার হয়, তাই তো হ্যাঁ কি না বলবে হ্যাঁ তাই তো, কোনো অসুবিধা নেই। তাই এই হচ্ছে আমার একটা লুডোর ছক্কা যাকে আমরা কিউব বলে চিনে থাকি, ঠিক আছে। এর প্রত্যেকটা ফেস আমি ধরো এই ফেসটাকে নিলাম, এই প্রত্যেকটা ফেস এক একটা কি না স্কোয়ার বা বর্গক্ষেত্র এবং প্রত্যেকটা এজের লেন্থ কি সমান, প্রত্যেকটা এজের লেন্থ কি সমান, প্রত্যেকটা এজকে আমরা বলতে পারি এ, ঠিক আছে। তাহলে এই ধরনের চিত্রকে আমরা বলে থাকি কি কিউব। তাহলে একটা সারফেসের এরিয়া কত না একটা বর্গক্ষেত্রের এরিয়ার সঙ্গে সমান, তাহলে একটা সারফেসের এরিয়া যদি এ স্কোয়ার হয় তাহলে 6টি সারফেস টোটাল আছে, তাহলে 6টি সারফেসের এরিয়া কত হবে না 6a স্কোয়ার, আর 6a স্কোয়ারের ভ্যালু কত বলা হয়েছে না 486। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি না 6 দিয়ে কাটাকুটি করে দাও, আলটিমেট কি 81 পেলাম এ স্কোয়ারের ভ্যালু, তার মানে এর ভ্যালু কত হবে 9, প্লাস মাইনাস 9 বলবো না কারণ লেন্থ কোনোদিন মাইনাস হতে পারে না। তাহলে প্রত্যেকটা এজের লেন্থ হলো আমার 9, নির্ণয় করতে হবে কিউবটির ভলিউম, আর ভলিউমের ফর্মুলা কি না এ কিউব। কোনো লুডোর ছক্কার ভলিউমের ফর্মুলা কি হবে এ কিউব। একটা পারফেক্ট কিউবের ভলিউমের ফর্মুলা কি না বাহুর হোল কিউব বা কিউবিক অফ সাইড। তাহলে ভলিউম কত হবে বাবা না 9 কিউব, দ্যাট ইজ 729, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন দিয়েছে, লাস্ট প্রশ্নটি দেখো। কোশ্চেন নাম্বার 19-এ বলা হয়েছে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি বি ইজ ইকাল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ অ্যান্ড সি আর অ্যাকিউট অ্যাঙ্গেলস, ইফ কোসেক এ ইজ ইকাল টু 2√2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ ইন্টু কস সি প্লাস কস এ ইন্টু সাইন সি। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো কিছু এখানে? কিছু কি বুঝতে পারছো এখানে বলো? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়েছে যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে অবভিয়াসলি আমরা সবাই জানি, প্রত্যেকে জানি এটা, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলকে বাদ দিয়ে বাকি যে কোণদ্বয় থাকে তারা কি হয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। তারা কি হয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয় এবং তারা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। সেই স্টেটমেন্টটাই এখানে বলা আছে। এটা হচ্ছে কোনো অঙ্কের পার্ট নয়। কোসেক এর ভ্যালু হচ্ছে 2√2। কোসেক এর ভ্যালু হচ্ছে 2√2। যা খুশি হোক যাক, আমার কোনো দেখার দরকার নেই। এই যে কোসেকের ভ্যালু দেওয়া আছে না, এর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ভালো করে অঙ্ক দেখো। বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ ইন্টু কস সি প্লাস কস এ ইন্টু সাইন সি। আচ্ছা, এই যে পুরো পার্টটা যার ভ্যালু নির্ণয় করতে বলেছে না, এর অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস সি। সাইন অফ এ প্লাস সি তোমরা সবাই জানো যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি না, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এবং এই ফর্মুলাটাই এখানে দেওয়া হয়েছে। শুধু এখানে কি, এর জায়গায় ক্যাপিটাল এ এবং বি এর জায়গায় ক্যাপিটাল সি ইউজ করা হয়েছে। কারণ আলটিমেট এখানে সাইন অফ এ প্লাস সি এর গল্প বলা হয়েছে। আচ্ছা, এ প্লাস সি এর ভ্যালুকে আমরা নির্ণয় করতে পারি। অবভিয়াসলি বি কোণ তো 90 ডিগ্রি ছিল, তাহলে বাকি দুই কোণের যোগফল কত হবে? এরা অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু এর যোগফল কত? 90 ডিগ্রি। কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে যদি বি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এ প্লাস সি কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো, এনি ডাউট গাইস? কারোর কোনো ডাউট আছে? তাহলে কোসেক এ 2√2 এর ভ্যালু কি দরকার আছে? কোনো দরকার নেই। নেক্সট প্রশ্ন, মোহন গেটস 12% ইনক্রিজ ইন হিজ সেল অ্যামাউন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার। তাহলে মোহনের কী করেছে না, 12% ইনক্রিজ করেছে সেল প্রথম বছর। ওকে, তাহলে প্রথম বছর যখন সে বিজনেস শুরু করে, তারপর থেকে 1 বছর যাওয়ার পর তার সেল কি হয়েছে? 12% ইনক্রিজ করেছে। আর 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমি লাস্ট দিনই এই প্রশ্ন করেছি, কালকে এই প্রশ্ন সলভ করেছি, সেম কোশ্চেন। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4% ইজিক্যাল টু 1/25 হলে 12% ইজিক্যাল টু 3/25 হবে। তার মানে ভ্যালু আলটিমেট 28-এর 25 গুণ হয়েছে। বলো, এনি ডাউট? বলবে না দাদা, কোনো ডাউট নেই। 4% ইজিক্যাল টু কত না 1/25, তাহলে 12% ইজিক্যাল টু কী হবে না 28/25। তার মানে আলটিমেট যা তার সেল ছিল সেটা 28-এর 25 গুণ হয়ে গেছে আফটার ফার্স্ট ইয়ার, 1 বছর পরে। তাহলে আমি এলাম ফার্স্ট ইয়ারে, এসে দেখলাম তার সেল 28-এর 25 গুণ হয়েছে। নেক্সট ইয়ার মানে সেকেন্ড ইয়ারে দেখছি তার সেল 15% আরও ইনক্রিজ করেছে। আচ্ছা, 5% ইজিক্যাল টু কত হয় না 1/20, তাহলে 15% ইজিক্যাল টু কী হবে না 3/20। তার মানে আলটিমেট যেটার ভ্যালু ছিল 20 সেটা এখন 23 হয়ে গেছে। সেটা কত হয়ে গেছে? 23 হয়ে গেছে। এবং আলটিমেট এটা হওয়ার পরে দেখতে পাচ্ছি ভ্যালু দাঁড়িয়েছে, সেকেন্ড ইয়ারে গেছে, সেকেন্ড ইয়ারে এসে ভ্যালু দাঁড়িয়েছে 1,28,800। হ্যাঁ কি না? তাহলে প্রথমে অ্যাট দ্য বিগিনিং কত তার সেল ছিল সেটাই নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি জানি না, যখন আমি ব্যাকের দিকে যাব, তার মানে সেকেন্ড থেকে ফার্স্ট ইয়ার আসব, তখন আমার কি হবে আনসার না 1,28,800 ছিল। 1,28,800 ছিল আমার সেকেন্ড ইয়ারে। তাহলে ফার্স্ট ইয়ারে কত ছিল? 23-এর 20 গুণ হয়ে 1,28,800 হয়েছে। তার মানে 20 23 গুণ করলেই আমি পেয়ে যাব যে আলটিমেট কত ছিল। বোঝা গেছে প্রত্যেকের? 1,28,800 হয়েছে সেকেন্ড ইয়ারে, সেটা 23-এর 20 গুণ হয়েছে কোথা থেকে না ফার্স্ট ইয়ার থেকে। তার মানে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে এলে কত গুণ হবে টাকাটি না 20-র 23 গুণ হবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে ফার্স্ট ইয়ার থেকে যখন আবার ইনিশিয়াল একদম প্রথমে চলে আসবো, মানে 2 বছর আগে চলে আসবো, তখন আমার টাকাটি কত গুণ হবে না 25-এর 28 গুণ হবে। বলো, এনি ডাউট? 23 দিয়ে কাটাকুটি করো, 128 মানে হচ্ছে কত বাজাচ্ছে? 5 বাজাচ্ছে পুরোপুরি।
5 বার যাওয়ার পরে অপরটা হচ্ছে 56, তাহলে 5600, আর 28 দিয়ে 5600 পুরোপুরি কেটে যাচ্ছে 200, তার মানে 25 ইন্টু 200 ইন্টু 20 মানে হবে কত? 1 লাখ। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো কত সময় লাগে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে? তাহলে এই হলো আমাদের ফার্স্ট শিফট, যেখানে 4টের মতো প্রশ্ন, আরও কয়েকটা ছিল যেগুলো খুবই ইজি কোশ্চেন, সেগুলোকে আমি ইনপুট করিনি। ঠিক আছে, যে প্রশ্নগুলো মনে হয়েছে আমার আলটিমেট করানো উচিত সেগুলোকে আমি ইনপুট করেছি।